যে গরু পালন একটা কর্মসংস্থান হতে পারে অবশ্যই। আর এটাকে স্থায়ী কর্মসংস্থান হতে পারে কি? অবশ্যই। কারণ আপনার আশেপাশে তো অনেক খামার আছে, দেখে তো করছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই না? তাহলে একটা টেকসই কর্মসংস্থান বলতে পারি। অবশ্যই। না না সরি, আমার সমাজের নিকৃষ্ট না না না, আপনারা হলেন কৃষক, এই দেশের গর্ব আপনারা। এই দেশের গর্ব শুধু কাগজে কলমে। না 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 না, ঠিক আছে, কাগজে কলমে। আজকে যে কোনো অফিস আদালতে যান, আমি কৃষকের ছেলে, আমাকে দূরে রাখবে। আর আপনি যখন একজন অফিসারের ছেলে, তখন আপনাকে সম্মান জানাবে। আচ্ছা, এটা আপনার যেভাবে যে মনে করে, যাকে আপনি এভাবে মনে করেন, এর তো কোনো সমস্যা নেই। মনে করি না, এটা বাস্তব। একজন বেকার ছেলের করার কিছু থাকে না তখন সত্য কথা বলতে কি, বাপ মাও তাদেরকে দেখতে পারে না। তাকে যদি সুযোগ দেওয়া হয়, সুযোগ তৈরি করে দেওয়া হয়, নিশ্চয়ই সে করে দেখাতে পারবে। আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সুপ্রিয় দর্শক, যুবকথায় স্বাগত জানাচ্ছি আমি রায়হান দেওয়ান। আপনারা জানেন, যুবকথা যুবদের তথ্য আপনাদের সামনে উপস্থাপন করে। যুবকথা গ্রাম শহরের এবং প্রান্তিক খামারিদের তথ্য আপনাদের সামনে উপস্থাপন করে এই কারণে যে এখানে যে তথ্যটা পাই, সেই তথ্যটা আপনাদের সামনে উপস্থাপন করার মধ্য দিয়ে যারা খামার করতে চান, কর্মসংস্থান সৃষ্টি করতে পান এবং টেকসই কর্মসংস্থান সৃষ্টি করতে চান, তারা যেন উৎসাহিত হন, অনুপ্রাণিত হন। আর সেই ধারাবাহিকতায় আজকে এসেছি আমি জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার ধরঞ্জি গ্রামে। এখানে এক ভাইয়ের একটা বাছুরের খামার গড়ে তুলেছেন। সেই খামারের তথ্য আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন। হ্যাঁ, পুরো নাম কি জানো আপনার? হাসানুল হক মতিন। আচ্ছা মতিন ভাই, জি ভাই। এই যে আপনি তো নতুন খামার শুরু করছেন না? জি জি। কয়টাতে শুরু করছেন? প্রথম চালান তো এটা? প্রথম চালান। হ্যাঁ। কয়টাতে শুরু করছেন? এখানে 9টা। 9টাতে শুরু করছেন। জি। এই 9টা কি কি জাতের আছে এখানে? এখানে শাহিওয়াল আছে, গির আছে, একটা হয়তো নেপালিও আছে। আচ্ছা, তো এটা কতদিন আগে কিনছেন? এটা মানে সবগুলোকে এক জায়গাতে কিনছেন? এক জায়গায়, এক হাটে থেকেই কিনছি। আচ্ছা, এটা মূলত কোন হাট থেকে কিনছেন? পঞ্চগড়। আচ্ছা, একবারে 9টা কিনে নিয়ে আসছেন? না, একবার না, প্রথমত কিনছি আমি 3টা। আচ্ছা, তারপর ওই 3টা কততে কিনছিলেন? 3টা কিনছিলাম 70,000। আচ্ছা, এক একটা 70,000 করে পড়ছিল। আর তারপরে বাকিগুলো কিনছি আপনার 6টা। 6টা। এই 6টা কত করে পড়ছে? 6টায় পড়ছে 68,000। এক একটা 68,000 গড় পড়ছে আর কি। তো এভারেজ আমি ধরে নিলাম সবকটা 68, 69, 70 আর কি, এর মধ্যে পড়ে। আচ্ছা, এই যে প্রথম শুরু করলেন আপনি 70,000, কতদিন আগে এটা কিনছেন আপনি? এটা আমি জানুয়ারির মাঝামাঝিতে। আচ্ছা, তাহলে এখন হচ্ছে আপনার তো কয় মাস গেল তাহলে? 4 মাস হয়ে গেছে। আপনি এটা নিয়ে আপনার পরিকল্পনা কি বাছুরগুলোকে নিয়ে আপনার? এটা আমার দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা নাই, শর্ট টাইমেরই আমি করার চিন্তা ভাবনা। সামনে কোরবানি ঈদ আসতেছে, এর আগে পিছে যে কোনো সময় এগুলো বিক্রি করবো, মানে যদি সেরকম দামে আপনি পেয়ে যান বিক্রি করবো। আমরা আপনার এই গরুগুলো একটু দেখে নিই, তারপরে আমরা এটা খাওয়া দাওয়ার সম্পর্কে কথা বলবো যে আপনি কি খাওয়াচ্ছেন। আপনার যে গরুটা, এই যে বাছুরটা দেখতেছে, এটা কি জাতের বাছুর? এটা তো বলছে তো শাহিওয়ালি না? না, এটা তো আপনার নতুন, তো আপনার তো ওইভাবে নতুন, তো আসলে গিরে ক্রস আছে। এটা অবশ্য আপনার ইয়েগুলা ভালো, আর চেহারাটা ভালো, এবং পায়ের খুরাগুলা একটু বেশ ভালোই দেখছি। হ্যাঁ, পায়েগুলা খারাপ না, এটা বড় হতে হবে। আর পায়েগুলো বেশ একটু মজবুত আছে, গিরাগুলো বেশ মোটা মোটা। তো আপনার এই যে এইটা দেখতেছি, এটা তো ইন্ডিয়ান, সবগুলা তো ইন্ডিয়ান ব্রিড। হ্যাঁ, এগুলো গির শাহিওয়াল মিক্সড আছে, তাই না? তো এইটাকে নিয়ে আগামী দিনে আপনার আশা কি? এটা কত হলে আপনার পোষাবে, বা আপনি কত হলে কি করতে পারবেন, মানে প্রত্যাশাটা কি আর কি? এটা আমার কিনতে একটু বেশি পড়ছিল, সেক্ষেত্রে এটা 1,35,000-এর মতো এসে যাবে। আর এই যে এইটা আপনি দেখতেছি, এটা তো গিরেরই মাথাটা, দেখেন কানটা পুরোপুরি গিরের মতো, কিন্তু পা গুলা কিন্তু আপনার বাছুর, প্রত্যেকটা বাছুর পা কিন্তু সুন্দর, বুঝতে পারছেন? আচ্ছা, এই যে তারপর সে যে আপনার এই যে এটা দেখি একটু, এইটা কি অবস্থা বলেন তো? এটা তো মোটামুটি শাহিওয়াল। আচ্ছা, আপনার বাছুরগুলো কিন্তু ম্যাক্সিমাম বাছুরই আপনার গির এবং শাহিওয়াল মিক্সড। তবে আপনার প্রত্যেকটা বাছুরেরই কিন্তু একটা জিনিস দেখার বিষয়, সেটা হচ্ছে যে আপনার পা গুলা কিন্তু প্রত্যেকটা বাছুরের সুন্দর, খোড়াগুলা অনেক সুন্দর। হ্যাঁ, এটা দিয়ে হয়তো সেভাবে হবেন। আচ্ছা, এই যে এই বাছুরটা দেখছি, এই বাছুরটা বেশ কিন্তু হ্যান্ডসাম এবং বেশ একটু বড়, অনেক বড়। এই সবকটার চাইতে এই দুটা সবচেয়ে বেশি আর কি। আচ্ছা, এই যে এইটা নিয়ে আপনার কি ভাবনা, আপনার প্রত্যাশাটা কেমন?
এটা তো ধরেন আপনার বাছুর বলা যায় না, এটা বড় গরুই বলা যায়। হ্যাঁ হ্যাঁ, মোটামুটি একটু বাছুরের উপরে উঠে উঠে গেছে অনেক, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। এটা নিয়ে আপনার প্রত্যাশা কেমন আছে? এটাও আমারও এরকম 35-40। আচ্ছা আচ্ছা, 1,30,35 বা 40, এটারও এরকমই এটারও ওইরকম প্রাইস ভাবতেছেন না? ভাবতেছি, জি। আচ্ছা আচ্ছা। আর এই যে এইটা দেখতেছে, এইটা কেমন অবস্থা? এটা একটু রেট কম আছে, আচ্ছা আচ্ছা, এটা 10-15 এরকম। এরকম আশা করতেছেন আপনি? এই যে এটা দেখতেছি, এটা কিন্তু একটু বেশ এটা তো সুন্দর, বেশ এটা বেশি বড় না হলেও এটা সুন্দর। সুন্দর, হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর জাতের। কিন্তু না, আপনার একটা জিনিস আমি দেখলাম, প্রত্যেকটা বাছুরের পা কিন্তু চমৎকার। হ্যাঁ, পার বেশ মোটা মোটা। হ্যাঁ, মোটা, এবং পায়ের খুঁড়াগুলো কিন্তু চমৎকার চমৎকার। তো আপনি এইটা কি কি ভাবতেছেন এটা? এটা আমি 90-95 এরকম এটা ধারণা করছি। আচ্ছা, ওই যে ওইটা, এটা তো এখন এটা কি নিয়ে ভাবতেছেন আপনি? এটাও আপনার ওই মানে গিরের ক্রস আছে? কোর্স আছে, হ্যাঁ। হ্যাঁ, এটা নিয়ে কেমন ভাবতেছেন এটার আপনি? ভাবনা এরকম আপনার 25-30 এরকম। এরকমই আসতেছে না? হ্যাঁ। তো আমরা আপনার গরুগুলো মোটামুটি দেখে নিলাম সংক্ষেপে। আমরা একটু খাওয়া দাওয়ার ব্যাপারে আপনার সঙ্গে একটু কথা বলবো। আচ্ছা, আমরা ওই পাশে গিয়ে একটু আমরা খাওয়া দাওয়া, আপনার আসলে গরুগুলো একটু খাবার দেখবো, এবং আপনি কি পরিচর্যা করলেন প্রথম থেকে নিয়ে এসে। প্রথমে আপনি নিয়ে এসে গরুগুলো কি করছেন আপনি? প্রথম নিয়ে এসে আমি একটু রেস্টে রাখছিলাম 2-3 দিন। আচ্ছা, তারপর? তারপরে খুরা রোগের ভ্যাকসিন করছি। আচ্ছা, তারপর? করার পর আমি ল্যাম্বি ভ্যাক্স করছি। আচ্ছা, তারপর আস্তে আস্তে খাবারের দিকে চলে। ক্রিমের ডোজ দিয়েছি। আচ্ছা, ডোজ দেওয়ার পর লিভার টনিক দিলাম। আচ্ছা, দিয়ে তারপরে ধীরে ধীরে আপনার এই যে আস্তে আস্তে দানাদার খাবার দাওয়ার দিকে চলে গেলেন আপনি। চলে গেলাম। তো সেই সময় প্রথমে আপনি তো গরু কিনছেন জানুয়ারির দিকে, অর্থাৎ হ্যাঁ, জানুয়ারি। প্রায় 4 মাস হয়ে গেছে আপনার গরু কিনা। তো এই 4 মাসে প্রথম যে শুরুটা করলেন খাবারটা, কি কি দিয়ে শুরু করেছিলেন আপনি? প্রথমে আমি করছিলাম গম, ভুট্টা, সঙ্গে ধান ছিল। হ্যাঁ হ্যাঁ। পরবর্তীতে আমি ধানটা চেঞ্জ করে দিছি। আচ্ছা। তারপর শুধু গম, ভুট্টা আর ওর সঙ্গে বুট মিক্সড করছি। আচ্ছা, 100 কেজিতে রেশিওটা কি ছিল আপনার? 100 কেজিতে ছিল গম ছিল 45 কেজি, ভুট্টা ছিল 45 কেজি, আচ্ছা, আর ছোলা ছিল 10 কেজি। 10 কেজি, এই 100 কেজি। এটা যখন ডাস্ট করলেন আপনি, আর পার কেজিতে আপনার কত পড়লো? আর কেজিতে এরকম 40-42 টাকা মতো। আচ্ছা, এবার খাবারটা আপনি কতদিন কি কি পরিমাণে খাবারটা খাওয়ালেন? এটা আমি পর্যায়ক্রমে খাওয়াইছি। প্রথম মাসে হাফ কেজি করে দানাদার দিছি। হাফ কেজি করে বলতে হাফ কেজি কি দুইবারে না একবার? দুইবার করে খাবার। হাফ কেজি 1 কেজি। 1 কেজি, হ্যাঁ। আচ্ছা, তারপর? সঙ্গে ধানের কুড়া দিছি হাফ কেজি করে, ওই একই নিয়মেই খাওয়াইছি। আচ্ছা আচ্ছা। পরের মাসে যা একটু বাড়াই দিলাম 750 গ্রাম। আচ্ছা, তখন খাদ্যটা তার মানে 1.5 কেজি। 1.5 কেজি, হ্যাঁ। আচ্ছা, তারপর? তারপরে 2 মাস থেকে আমি 1 কেজি করে দানাদার দিচ্ছি, সঙ্গে ধানের কুড়াও সেম পরিমাণ দিচ্ছি। আচ্ছা, এই যে যখন আপনি ডাস্ট করলেন তখন ওদের 40-42 টাকা পড়ে। জি। আমরা সব হিসাব করে একটু বুঝতে পারলাম, মোটামুটি একটা ধারণা করে নেওয়া যায় যে আপনার প্রতি দিন গড়ে আপনি 1.5 কেজি করে আপনি আপনার প্রত্যেকটা গরুকে আপনি খাবার দিয়েছেন, দানাদার খাবার। আর 4 মাস ধরে এটা খাওয়াইছেন আপনি। 4 মাসে 120 দিন, 120 দিন গুনুন, প্রতিদিন গড়ে যদি আমরা এইভাবে ধরি যে 1.5 কেজি মতো, তাহলে 1.5 180 কেজি। এই 180 কেজিকে যদি আমরা আবার 40 দিয়ে গুণ করি বা 42 দিয়ে গুণ করি, তাহলে আপনার খাবার আসছে 7,560 টাকা। আপনার শুধু দানাদার খাবার গেছে। আচ্ছা। এর সঙ্গে আপনি কি কুড়া খাওয়াইছেন? গুড়া যেটা ধানের কুড়া খাওয়াইছি, ওটা কি পরিমাণ খাওয়াইছেন? ওটা সেম পরিমাণ, খাদ্যের সেম পরিমাণই খাওয়াইছি। আচ্ছা, তাহলে ওটাও 1.5 কেজি করে আমরা ধরতে পারি গড়ে, তাই তো? নাকি আরো বেশি হয়েছে? না, 1.5 কেজি। ওটা কত করে কেজি? ওটা ছিল 15 টাকা কেজি। 15 টাকা কেজি, তাহলে 30 টাকা। তার মানে আপনার আমি ধরে নিলাম এখানে 7,560 টাকা। আরেকটু বাড়াই যাবে, কারণ জানুয়ারি ফেব্রুয়ারির দিকে আপনার ধানের কুড়ার দাম একটু বেশি ছিল। আচ্ছা, সেই জায়গায় আমি এখানে 18 টাকা কেজি। আমি যদি আরো 2,500 টাকা বাড়াই দিই, তাহলে প্রতি গরুতে আপনার 10,000 টাকা আসে। একটা মোটামুটি আমরা একটা হিসাব করলাম আর কি। আচ্ছা। 4 মাসে আপনার এই গরুতে আপনার কথা মতো আমরা পেলাম 10,000 টাকা বা সর্বোচ্চ 11,000 টাকা, এর বেশি যাওয়ার কথা না। তো আপনার কিনা ছিল প্রত্যেকটা গরু গড়ে কত ছিল? গড়ে তো প্রায় 68 আর 10-এ হচ্ছে আপনার 78। সেই জায়গায় আমি 80,000 দিলাম, আর 2,000 টাকা বেড়ে দিলাম। প্রত্যেকটা গরুর দাম আপনার এখন 4 মাস পরে দাঁড়ালো 80,000 টাকা। আর একটু বেড়ে যাবে না? আর একটু বেড়ে যাবে। কত দিবেন? যেমন এই যে আপনার কাঁচা ঘাস। আচ্ছা, কাঁচা ঘাস আছে, খড় আছে। হ্যাঁ, আচ্ছা, কাঁচা ঘাস আর খড় এই মিলে আর কত দিতে পারে? কাঁচা ঘাস খড় মিলে তো আপনার, আমি যদি এই কাজ গড়ে আরো একটু বাড়াই 3,000 বাড়াই দিলাম, 15,000 করে দিলাম,
হ্যাঁ তা তো 15,000 করা যায়? 16 এরকম 15-16 পড়ছে, মানে প্রত্যেকটা গরুর পিছনে 15 থেকে 16,000 টাকা 16,000 পড়ছে। আমরা যদি গড়ে পর 15 ধরতেই পারি নাকি? আপনার কি মতামত ঠিক আছে? তো না ধরা যায়, ধরা যায়, ধরা যায় 15 বা 16 ধরা যায়। 16 ধরা যায়। তাহলে আমরা যে 68 করে গড়ে গরু কিনেন, তার সঙ্গে আরো যদি 15,000 টাকা যোগ করে দিই, 16,000, 68 জায়গায় আমি 70 ধরলাম, 70 আর 15 ধরলাম 85। 85। এবার ঠিক আছে তো? হ্যাঁ তাহলে আপনার প্রত্যেকটা গরু কিনা এখন পর্যন্ত এই আরো অন্য একটু আনুষঙ্গিক খরচ থাকে, লেবার আছে, হ্যাঁ level বিদ্যুৎ বিল আছে, বিদ্যুৎ এগুলো তো bill আছেই। আছে। তো সেখানে আমরা ধরে নিতে পারি ওই 70 আর 15 85, সেখানে 85 থেকে 87 এর বেশি যাওয়ার কথা না, তাই তো? এরকম। নাকি আপনার কোন না এরকমই, হয়তো হাইস্ট গেলে 90 যেতে পারে। 90 যেতে পারে, আর বেশি উপর তো উঠতে পারে না। না না যেটা মার্কেট এই অনুযায়ী যদি আমরা হিসাব করি, তাহলে আমরা আপনার গরুটা পড়ে যাই, যা পড়লো ওটা আমরা দেখে নিলাম তো। জি আর 90, সর্বোচ্চ 90, এর উপর নয়। হ্যাঁ। তাহলে এই জায়গাটায় আপনি প্রত্যাশা কত করছেন যে পার গরুতে গড়ে যদি এখন বিক্রি করতে যান আপনি, তাহলে এই গরুগুলো কেমন প্রাইস আসতে পারে? গড়ে তো আমি আশা করতেছি 1,05,000। 1,05,000 বা একটু কম বেশি হতেই পারে। হ্যাঁ কম বেশি হতেই পারে। তাহলে তো আপনার পার গরুতে আসতেছে প্রায় 15,000 করে, তাই না? হ্যাঁ এরকম। এরকমই আসে। যাক, লাভটা দর্শক ভাইরা বুঝে নেবেন আর কি কেমন হচ্ছে আসলে। আর এতগুলা ক্যাশ ইনভেস্ট করলে তো কিছু লাভের ব্যাপার থাকে। অবশ্যই অবশ্যই। এটা তো একটা প্রত্যাশা থেকেই আপনার এই খামার, হ্যাঁ তাই না? এটার মধ্যে একটা রিস্কও তো আছে। হ্যাঁ, ঝুঁকি তো আছেই, ঝুঁকি তো আছেই। হ্যাঁ। তবে তাহলে আমরা বুঝে নিলাম যে আসলে আসলে কি আমরা তাহলে কি বলতে পারি যে গরু পালন করা মানে লাভজনক? এটা কি বলতে পারি? অবশ্যই অবশ্যই লাভজনক অবশ্যই। এবং এখান থেকে কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব। 100%। আচ্ছা, এখানে আরেকটা কথা বলে নিই যে আসলে তো আপনি অভিজ্ঞ মানুষ, আমরা বুঝছি আপনার কথা শুনে। না আমি তো মূলত এই সেক্টরে অতটা না, মুরগির খামার ব্যবসায়ী ছিলাম। খামার আমার এই ঘরটা ছিল মুরগির খামার, হ্যাঁ হ্যাঁ, ওপাশে একটা ছিল মুরগির খামার। আচ্ছা, ওইটাকে ভেঙে এখন গরুতে আসছে না? হ্যাঁ, দীর্ঘ 2013 সালে আমি মুরগির খামার চালু করছিলাম। আচ্ছা আচ্ছা, 2013 সাল থেকে চালাচ্ছিলাম। 2020 সালে আপনার যখন আসলো করোনা, হ্যাঁ হ্যাঁ, সে সময় বাজারে একটা ধস নামলো। ধস নামার কারণে আমিও ব্যবসা বন্ধ করে দিয়েছি। তারপরে স্ত্রীর উৎসাহে আমি এই গরুর ব্যবসাতে নামছি। প্রথমে এটা তুলছি, ইনশাল্লাহ দোয়া করবেন যেন সফলতা অর্জন করতে পারি। তার মানে আপনি তো অবশ্যই একটা আশা নিয়ে এই কাজটা করছেন। জি। তো আপনার কি মনে হয়েছে যে গরু পালন একটা কর্মসংস্থান হতে পারে? অবশ্যই। আর এটা কি স্থায়ী কর্মসংস্থান হতে পারে কি? অবশ্যই। কারণ আপনার আশেপাশে তো অনেক খামার আছে, দেখে তো করছেন। হ্যাঁ, তাই না? তাহলে একটা টেকসই কর্মসংস্থান বলতে পারি। অবশ্যই। ব্যাপারটা এখান থেকে যদি আমরা মূলত আমি বেকারই বলা যায়, যেহেতু মুরগির ব্যবসা করছি, চাষাবাদ, বাপের জমি জমা কিছু আছে, সেখানে একটু চাষাবাদ করি। সমাজের নিকৃষ্ট লোক আমি মনে করি, আপনি জানেন না হয়তো সমাজের নিকৃষ্ট। না, আপনারা হলেন কৃষক, এই দেশের গর্ব। আপনারা দেশের গর্ব শুধু কাগজে কলমে। না, ঠিক আছে, কাগজে কলমে। আজকে যে কোনো অফিস আদালতে যান, আমি কৃষকের ছেলে, আমাকে দূরে রাখবে। আর আপনি যখন একজন অফিসারের ছেলে, তখন আপনাকে সম্মান জানাবে। আচ্ছা, এটা আপনার যেভাবে যে মনে করে, যাকে আপনি এভাবে মনে করেন, এটা কোনো সমস্যা নেই। মনে করি না, এটা বাস্তব অভিজ্ঞতা থেকে আমি বলতেছি। আচ্ছা ঠিক আছে, যুক্তির ক্ষেত্রে মেনে নিলাম। তো আমাদের দেশে প্রতি বছর যে পরিমাণে যুব এবং যুব নারী বৃদ্ধি পাচ্ছে এবং কর্মসংস্থানের চাহিদা হচ্ছে, তাহলে কি এই পরিমাণ ছেলে মেয়ে যদি চাকরি না পায়, তাহলে অবশ্যই আমাদের সরকারিভাবে এদেরকে প্রশিক্ষণ প্রাপ্ত করে এটা একটা ব্যবস্থা করা উচিত, সরকারি সহায়তায় ব্যবস্থা করা উচিত। তাহলে এই যে আপনি কি জানেন সরকারি অনেক ডিপার্টমেন্ট এই বিষয়ে প্রশিক্ষণ প্রদান করে? হ্যাঁ জানি। কোন কোন ডিপার্টমেন্ট বলেন তো? আপনার পশু পালন সেক্টরে করে, প্রাণী সম্পদে করে, আপনাদের যুব উন্নয়নে করে, হ্যাঁ, আর আরো অনেক এনজিও করে। তাহলে এই প্রশিক্ষণগুলোর মধ্য দিয়ে যদি কেউ একটু দক্ষ মানুষের রূপান্তর হয়, তাহলে এই খামারটা করতে পারে। হ্যাঁ অবশ্যই। যেহেতু আপনি যুব উন্নয়নের নাম নিলেন, তাহলে এই ফাঁকে আমি একটু বলতেই হয়। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে একটু বলি যে আসলে যুব উন্নয়ন অধিদপ্তর সরকারের একটা দপ্তর। এই দপ্তরে 18 থেকে 35 বছর সকল নারী এবং পুরুষকে যুব বলে পরিগণিত করা হয়, আর তাদেরকে দক্ষ মানুষের রূপান্তর করার জন্য প্রশিক্ষণ প্রদান করা হয়। সেটা গরু পালন, মাছ চাষ, মুরগি পালন থেকে শুরু করে আরো অনেক বিষয়ে এই প্রশিক্ষণ দেওয়া হয়। আপনার যদি প্রয়োজন হয়, আপনিও প্রশিক্ষণ নিয়ে একজন দক্ষ মানুষের রূপান্তর হতে পারেন। কিন্তু এখন যারা হতাশ, যারা কাজ পাচ্ছে না, চাকরি পাচ্ছে না, কি করবেন দিশা পাচ্ছেন না, বেকার, তাদের প্রতি আপনার পরামর্শ? তারা তো মূলত একজন বেকার ছেলের করার কিছু থাকে না, তখন
সত্য কথা বলতে কি বাপ মাও তাদেরকে দেখতে পারে না। তারা ইনভেস্টমেন্ট করবে কোথাও, সেটা পিতামাতা বা আর যারা আছে মানে গার্জিয়ান পর্যায়ে, তারা কিন্তু কেউ তখন বিশ্বাস করে না, আস্থা পায় না যে এই ছেলেটা কিছু করতে পারে। তাকে যদি সুযোগ দেওয়া হয়, সুযোগ তৈরি করে দেওয়া হয়, নিশ্চয়ই সে করে দেখাতে পারবে। আচ্ছা, তাহলে আপনি তাহলে ভাবছেন যে যদি পৃষ্ঠপোষকতা দেওয়া হয়, হ্যাঁ অবশ্যই হতে পারে বাড়ির অভিভাবক, হতে পারে সরকারি, হ্যাঁ তাহলে সেটা ফলপ্রসূ হবে। তাহলে আর সমাজে কেউ বেকারত্বের অভিশাপ নিয়ে ঘুরবে এমনটা না থাকার সম্ভাবনাই বেশি। তাহলে পার গরুতে যদি এখন আমরা ঠিক আছে বুঝে নিলাম, এখন প্রতিটা গরু থেকে যদি 15,000 টাকা করে আসে, তাহলে আপনার এই 9টা গরুতে কত আসে? তাহলে এই জায়গাটা আপনি যে 4 মাস ধরে এই 9টা গরু পালন করলেন, তাতে করে আমাদের হিসাব অনুযায়ী যেটা আসে, যদি 15,000 টাকা মিনিমাম ধরি, তো আপনি কি সেটাই আশা করেন না বেশি আশা করতেছেন বা আর কম? বা না, আশা তো মানুষ করেই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপর কত করা স্বাভাবিক। তবে আমি তো আর আমার তৈরি করার উপর বাইরে যেতে পারবো না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপর আপনার একটা প্রত্যাশা আমি যেটুকু হচ্ছে তাতেই মোটামুটি সন্তুষ্ট। যেহেতু আমি প্রথম এই পর্যায়ে প্রথম শুরুটা, হ্যাঁ, তাহলে আপনি কত প্রত্যাশা করছেন এই 4 মাসে? এই 4 মাসে আপনার 15,000 টাকা যদি একটা গরুতে আসে, তাহলে 9টা করে 90, 45, 135 নাকি? 135, 40 এরকমই, মানে 1,30,000 থেকে 40 বা 50 সর্বোচ্চ, এর উপর তো নয় না। আমার তাহলে মাসে আপনার কত আসতেছে 4 মাসে? 4 মাসে 4, 30, 120, মানে 30-এর নিচে নয়? 30-এর নিচে না। 30-এর নিচে আসার সম্ভাবনা আছে? না না। তার মানে আপনি এখান থেকে প্রতি মাসে এখন কত আয় করছেন? মানে হয় যদি, হ্যাঁ যদি হয়, কোনো দুর্ঘটনা না ঘটে, সেই ক্ষেত্রে তাহলে কত আসবে? সেটা হয়তো 30-32 এরকম আসবে। তো 30-32 হাজার টাকা দিয়ে একটা গ্রামের ছেলে বা শহরের ছেলেই হোক, মিডিয়াম কোয়ালিটির যারা চাকরি পায় নাই, হতাশ, বেকার, এই টাকা দিয়ে তাদের সংসার চলা সম্ভব? অবশ্যই চলবে, এটা অস্বাভাবিক কিছু না। 30-35 হাজার টাকা গ্রামের, আমাদের গ্রামের সব বিষয়ে আমরা একটু চাষাবাদ করি, সেখানে একটু কিছু ফসল ফলাই, এটাতে আমাদের চাহিদা কিছু মিটে। আর এটাতে আমাদের হয়তো বাচ্চা কাচ্চা ছেলে মেয়েরা আছে, তাদের পড়াশোনার বিভিন্ন সুবিধা হবে, হ্যাঁ, তাদের ভবিষ্যৎ হ্যাঁ এগিয়ে নিতে পারবে। তো ঠিক আছে, আপনার সঙ্গে কথা বলে অনেক ভালো লাগলো। আর যদি এই ভিডিও দেখে কেউ আপনার কাছ থেকে ফোন করে এবং আপনার কাছে সহযোগিতা চায়, আপনি কিন্তু করবেন, এটা আমার রিকোয়েস্ট। অবশ্যই মোবাইল নাম্বার চাইলে দিতে পারি। হ্যাঁ হ্যাঁ, আমি না মোবাইল নাম্বার নিব, আপনার স্ক্রিনে আপনার মোবাইল নাম্বার থাকে। আচ্ছা, আজকে পরামর্শ চাইলে আপনি সেটা দিবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। হ্যাঁ হ্যাঁ।